আসসালামু আলাইকুম। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ও কমার্স টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। তো গত পর্বে আমরা ডামি ডাটাগুলো ইনস্টল করেছিলাম। আমাদের স্টোরটি মোটামুটি রেডি। এখন আমার ও কমার্সটিকে সেটিং করার কথা আজকে। তো সেই হিসেবে আমাদের ও কমার্সের সেটিং পেজে যদি আমরা যাই, সেটিং পেজে যাওয়ার আগে আমরা আগের পর্বে দেখেছিলাম যে আমাদের যে রিভিউগুলো এখানে খালি ছিল এবং আমাদের ও কমার্স স্ট্যাটাসগুলো খালি ছিল। তো এখানে অলরেডি আমার রিভিউয়ের জন্য কিছু ডাটা এখানে চলে এসছে। আমার কিছু পেন্ডিং অ্যাপ্রুভাল কমেন্ট রয়েছে। তো আমি যদি ও কমার্সের আন্ডারে এখান থেকে সেটিং পেজে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে প্রথমেই কতগুলো ট্যাব দেখতে পাবো। একটি হচ্ছে জেনারেল, প্রোডাক্ট, শিপিং, চেকআউট, অ্যাকাউন্ট, ইমেল, এপিআই। তো আমরা প্রত্যেকটির মধ্যেই একটা একটা করে যাব। তো প্রথম যেটা আসছে সেটা হচ্ছে জেনারেল। তো জেনারেলের মধ্যে আমাদের প্রথমে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে জেনারেল অপশন। সো জেনারেল অপশনের মধ্যে আমরা দেখতে পাবো বেজ লোকেশন, যে আমার এই স্টোরটি, আমরা এখানে যদি মাউস ওভার করি তাহলে এখানে আমাকে অলরেডি এই জিনিসটি কি অলরেডি আমাকে বলে দিচ্ছে। তো আমার যেটা হচ্ছে যে আমার স্টোরটি কোন এরিয়াতে রয়েছে, তো সেই এরিয়া অনুযায়ী আমরা স্টোরটিকে সেট আপ করবো। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের মতো যদি বাংলাদেশ দিতে চাই, তাহলে এখানে বাংলাদেশ এবং বাংলাদেশের অন্য জেলাগুলো এখানে চলে আসতেছে। এভাবেও আমরা সেট আপ করতে পারি। আবার আমরা যদি চাই যে আমাদের তো আমি চাচ্ছি যে বাংলাদেশের আন্ডারে যদি ঢাকা দিতে হয়, তো তখন সেই হিসেবে এখান থেকে ঢাকারও আমি সিলেক্ট করতে পারি। আবার সেলিং লোকেশন, যে আমি কোথায় এটা সেলিং করব। আমি কি সারা পৃথিবীতে সেল করব, নাকি শুধুমাত্র ঢাকার মধ্যে সেল করব, অথবা শুধু বাংলাদেশে সেল করব। তো আমি এখানে অল কান্ট্রি দিতে পারি। আবার এখানে সেল টু কান্ট্রিজ এক্সপেক্ট ফর, যে এখানে সব কান্ট্রিতেই, আমি মনে করেন পৃথিবীতে অনেকগুলা দেশ আছে, তো আমি প্রত্যেকটা দেশে সেল করব না, হাতে গোনা কয়েকটা দেশ বাদ দিয়ে বাকি সবগুলা দেশে সেল করব। যদি এরকম হয় তখন আমরা এটা করব। যেমন আমি ধরেন ইউএসএ বাদ দিয়ে বাকি সবগুলো কান্ট্রিতে সেল করব, তখন আমি জাস্ট এটা সিলেক্ট করে এখানে ওই ইউএসএ কান্ট্রিটা এখানে লিখে দেব যে এই কান্ট্রিতে আমি সেল করব না, বাকি সবগুলো কান্ট্রি আমি সাপোর্ট করি। তখন কোনো ইউজার যদি ইউএসএ থেকে আসে তখন তার ক্ষেত্রে শো করবে যে ভাই তোমার তুমি আমার প্রোডাক্ট কিনতে পারবে না, কারণ আমি তোমার এখানে প্রোডাক্ট শিপ করি না বা সেল করি না। আর এখানের যে অপশনটি সেটি হচ্ছে যে আমি পৃথিবীর কোনো দেশেই সেল করি না শুধুমাত্র বাংলাদেশ ছাড়া, তখন আমি এখানে সেলের মধ্যে গিয়ে শুধু বাংলাদেশ দিয়ে দিতে পারবো। আবার চাইলে একেবারে স্পেসিফিক ভাবে যে ঢাকা বাংলাদেশ যদি আমাকে দিতে হয়, সেই ঢাকা বাংলাদেশও আমি চাইলে এখানে দিতে পারবো। এখানে শুধুমাত্র আমি বাংলাদেশ দিলাম। এবং এছাড়াও যদি আরো কোনো কান্ট্রি আছে, যেমন ইন্ডিয়াতে আমি সেল করতে যাচ্ছি, অথবা যদি আমি কি বলে পাকিস্তানে সেল করতে যাচ্ছি, আমি নেপাল, ভুটান এইসব আমার আশেপাশের দেশগুলোতে সিলেক্ট করতে যাচ্ছি, তাহলেও আমি সেটা এখানে করতে পারবো। তারপর যেটা হচ্ছে শিপিং লোকেশন, শিপ টু অল কান্ট্রি টু সেল, যে আমি যে জায়গাগুলো এখানে অলরেডি সিলেক্ট করেছি সেই কান্ট্রিগুলোতে সব জায়গাতেই আমি শিপ করতে পারবো। আবার যেই যেটি হচ্ছে যে সারা কান্ট্রিতে শিপ করতে পারবো, সব কান্ট্রিগুলোতে। এবং স্পেসিফিক যে কান্ট্রিগুলোতে আমি শিপ করতে চাই সেখানে সেইগুলো, তাহলে এখানে আমার সেইগুলো দিতে হবে। আবার চাইলে যে আমার ডিসেবল শিপিং, যে যদি আমার আসলে ডিজিটাল প্রোডাক্ট হয়, যেমন আমি সফটওয়্যার সেল করতেছি, অথবা আমি আর্ট ওয়ার্ক সেল করতেছি, বা এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট হয় যেগুলো অ্যাকচুয়ালি শিপিং এর দরকার পড়ে না, তখন অ্যাকচুয়ালি আমরা এটিকে ডিসেবল করে রাখবো। তো আমি আপাতত বাই ডিফল্ট অপশনের মাধ্যমে গেলাম। এরপরে আসলাম ডিফল্ট কাস্টমার লোকেশন, যেটি হচ্ছে আপনার জিও লোকেশনের মাধ্যমে, যে আপনার যেই এরিয়া, শপটা যেই এরিয়াতে রয়েছে সেই এরিয়া অনুযায়ী সেইভাবে, অথবা নো লোকেশন বাই ডিফল্ট যদি ডিজিটাল প্রোডাক্ট হয়ে থাকে, শপ বেস যদি অ্যাড্রেস
এই ধরনের কোনো স্পেসিফিক অ্যাড্রেস হয়ে থাকে সেইভাবে আপনি যদি সিলেক্ট করতে চান তাহলে সেটা এইভাবে সিলেক্ট করা যেতে পারে। আচ্ছা, এনেবল ট্যাক্সেস, যদি আপনার এই ট্যাক্স থাকে মানে ট্যাক্স দিতে হয় তাহলে এখানে এনেবল ট্যাক্স সিলেক্ট করে দিতে হবে। আর তারপর হচ্ছে স্টোর নোটিশ, এনেবল সাইট স্টোর নোটিশ টেক্সট, যেটা হচ্ছে যে আপনি যেমন আমার এখন বর্তমান যে সাইটটা সেই সাইটটা কিন্তু অ্যাকচুয়ালি ডেমো পারপাসে তৈরি করা, এটা কিন্তু রিয়েল সাইট না। তখন আমি চাচ্ছি যে ইউজারকে বোঝানোর জন্য, কোনো ইউজার যদি আমার গুগলে সার্চ দিয়ে আমার সাইটে এসেও যায়, কারণ আমি এই সাইটটি ডামি আকারে তৈরি করেছি, ধরেন আমার ক্লায়েন্টের জন্য তৈরি করেছি আমার রিয়েল সার্ভারে, সো কোনো ইউজার এসে প্রোডাক্ট কিনে ফেললো, তো তাকে ওয়ার্নিং দেওয়ার জন্য যে আমার এই সাইটটি একটি ডেমো টেস্টিং পারপাসের সাইট এবং এখান থেকে কোনো অর্ডার ফুলফিল করা হবে না, তোমাকে পাঠানো হবে না, সো এখান থেকে তুমি প্রোডাক্ট কিনো না, এই ধরনের নোটিশ যদি আপনি দিতে চান, অথবা আপনার অন্য কোনো নোটিশ যদি ইউজারকে দিতে হয় সেই নোটিশগুলো আপনার এখান থেকে আপনি সেট করতে পারবেন। তারপরে হচ্ছে কারেন্সি অপশন। কারেন্সি অপশনের মধ্যে যেটা হচ্ছে যে আপনার এখানে কারেন্সি কি, তো এখানে অনেকগুলো কারেন্সি রয়েছে, তো সেই কারেন্সি থেকে আপনি আপনার যে কারেন্সিগুলো, সেই কারেন্সি যেই কারেন্সি আপনার দরকার সেই কারেন্সি আপনি আপনার মতো করে এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারবেন। যেমন বাংলাদেশি টাকা, আমি যদি বাংলাদেশি টাকা এখানে সিলেক্ট করি তাহলে সেই হিসেবে এখানে চলে আসবে। এবার আসতেছে হচ্ছে কারেন্সি পজিশন। কারেন্সি পজিশনের মধ্যে যেটা হচ্ছে যে কারেন্সি পজিশনে এখানে আমরা ইমেজের মধ্যে সরি আপনার ড্রপ ডাউনের মধ্যে তারা এক্সাম্পল দিয়ে অলরেডি বুঝিয়েই দিয়েছে যে আমার কারেন্সি পজিশনটা কিরকম থাকবে। যদি ডলার হয় তাহলে 99 এর আগে ডলারটা থাকবে, যদি রাইটে হয় তাহলে 99 এর পরে ডলার থাকবে, তারপর মাঝখানে আগে লেফটে থাকবে বাট একটা স্পেস থাকবে, রাইটে থাকবে অথবা একটা স্পেস থাকবে। তো আমি চাচ্ছি যেমন টাকা সাধারণত শেষে দেওয়া যায়, সামনে দেওয়া যায়, তো আমি লেফট দিয়ে একটা স্পেস দিতে যাচ্ছি যাতে এইভাবে টাকাটা শো করে। তারপর হচ্ছে 1000 সেপারেটর, যে 1000-এর পর কমা দিয়ে সেপারেট করার জন্য। যেমন আমরা যদি ধরেন আমি এইভাবে বুঝাই যে আমি এখানে 1000 লিখলাম, আমরা সাধারণত লেখার পর একের পর একটা কমা দিই, তো আমরা যদি এইভাবে একটা কমা দিতে চাই তাহলে ঠিক এইখানে ওই 1000-এর পর একটা কমা দিয়ে সেপারেট করতে চাইলে সেই সেপারেশনটা এখানে দিতে পারি। আর যদি এটা আমরা সেপারেশন দিতে চাচ্ছি না, কমা ছাড়াই দেখাতে চাচ্ছি, তাহলে এটাকে উঠাই দিলেই হবে। তারপর হচ্ছে ডেসিমাল। ডেসিমালের ব্যাপারটা হচ্ছে যে দশমিকটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করবো। দশমিকটা আমরা সাধারণত দশমিক দিয়ে রিপ্রেজেন্ট করি, বাট আপনার যদি অন্য কোনো প্রোডাক্ট বা এই অন্য ধরনের কোনো কিছু দিয়ে প্রকাশ করতে হয় তখন আপনি এখানে আপনার মতো করে ইউজ করতে পারেন। তারপর দশমিকের পর কয়টা ঘর শো করবে, তো দশমিকের পর আমরা সাধারণত 2টা ঘর শো করি, সো আপনার যদি বেশি দরকার পড়ে তখন আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। তো সেই হিসেবে আমরা এটুকু আমরা সেভ দিলাম। তো এইটুকু আমরা যে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমরা দেখি আমাদের সাইডে ডাইরেক্ট ভিজিট স্টোরে গেলাম এবং স্টোরে আমাদের কি ধরনের ইফেক্ট হয়েছে। আমরা যদি যাই তাহলে আমরা দেখব যে এখানে আমার আগে ছিল $12, এখন চলে এসছে 12 টাকা। আচ্ছা, এবং আমরা দেখেছিলাম যে এই সাইটটি এটা ডেমো পারপাসে ইউজ করা হচ্ছে এবং কোনো অর্ডার ফুলফিল করা হবে না। যদি কেউ আমার এখানে এসে প্রোডাক্ট কিনে ফেলে তাহলে আমি তার প্রোডাক্ট শিপ করব না। তো এটা ডেমো সাইট, এটা তাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে দিলাম। তো এই পারপাসে আমাদের এই জেনারেল অপশনটি সেট আপ করা। এর পরবর্তীতে যেটি আসতেছে প্রোডাক্ট। প্রোডাক্টের ভেতর আমরা এই ট্যাবের ভেতর দেখব আরো কতগুলো মেনু রয়েছে। একটি হচ্ছে জেনারেল, ডিসপ্লে, ইনভেন্টরি এবং ডাউনলোডেবল প্রোডাক্ট। এখানে যেটা হচ্ছে মেজারমেন্ট, আপনার যদি ফিজিক্যাল গুডস হয়ে থাকে, যেমন আপনার এমন কোনো প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপনি বাজারে পাঠাবেন বা শিপ করবেন, যেগুলো অ্যাকচুয়ালি ধরা যায় সেই ধরনের প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে সেই প্রোডাক্টের ওয়েট কত এবং ডেসিমাল হাইট কত বা উইথ কত সেইগুলো। তো আমরা এগুলো সেন্টিমিটার অথবা কেজি, ওয়েট, গ্রাম, এইভাবে যেভাবে আপনি চাবেন সেইভাবে আপনার যেটা আপনার স্টোরের উপর ডিপেন্ড করে, আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে যে আপনি মেজারমেন্টটা কি হিসেবে করবেন। এবার আসি হচ্ছে আমার রিভিউ এর মধ্যে এখানে যেটা হচ্ছে এনেবল রেটিং অন দ্য রিভিউ, যেটা হচ্ছে আমরা যখন একটা এখানে আমরা রেটিংটা দেখতে পাচ্ছি, এই যে রেটিংটা মানে এই যে আমরা যখন একটি নতুন রেটিং এর মধ্যে যাই,
নতুন রেটিং এর ক্ষেত্রে এই যে এখানে আমার রেটিং করার একটা অপশন রয়েছে, এই রেটিংটাকে এনেবল করে রাখবেন না ডিসেবল করে রাখবেন। রেটিং রিকোয়ার্ড টু লিভ এ রিভিউ, যেটা হচ্ছে যে আপনার এই রেটিংটার মধ্যে এই রিভিউটা, এখানে দেখবেন একটা স্টার মার্ক দেওয়া আছে, তার মানে হচ্ছে আপনার যদি রেটিং দিতে চান তাহলে অবশ্যই এখানে কিছু ডেসক্রিপশন লিখতে হবে। তো আপনি ইউজারকে সেটা লিখতে বাধ্য করবেন, রিকোয়ার্ড দিয়ে রাখবেন না রিকোয়ার্ড না, যে ইচ্ছা হলে তুমি রেটিং দাও, ডেসক্রিপশন দাও, ইচ্ছা হলে দিও না। তারপর হচ্ছে শো ভেরিফাইড ওনার লেভেল ফর কাস্টমার রিভিউ, যেটা হচ্ছে যে এই যে কাস্টমারটা এখানে রিভিউ করছে, এই যে কাস্টমারটা রিভিউ করলো, এই কাস্টমারের প্রোফাইলটা ভেরিফাইড আছে কিনা সেইটা যারা আছে তাদেরটা শো করানো, যে যারা ভেরিফাইড ইউজার না তারা তাদেরকে শো না করানো, এই ধরনের জিনিসটা এখানে। এবং অনলি অ্যালাউ টু রিভিউ, যে শুধুমাত্র যারা ভেরিফাইড ওনার তারাই শুধুমাত্র তো আপনার রিভিউ লিখতে পারবে, যারা ভেরিফাইড ওনাররা তারা রিভিউ লিখতে পারবে না। দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে ডিসপ্লে। আমি প্রোডাক্টের মধ্যেই রয়েছি, তো দ্বিতীয় প্রোডাক্টের মধ্যে যে ডিসপ্লের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সব পেজে, যে আমাদের যে পেজগুলো তৈরি হয়েছে সেই পেজগুলো, তো আমাদের সব পেজটি এখান থেকে সিলেক্ট করা। আপনি যদি আপনার মতো কাস্টম সব পেজ তৈরি করতে চান, অথবা এখন এখানে বাই ডিফল্ট শপ নামে পেজ তৈরি হয়েছে, আমি চাচ্ছি স্টোর নামে পেজ তৈরি করার জন্য, তখন আপনার পেজের নামটি চেঞ্জ করে বা অন্য একটি পেজ তৈরি করে সেই স্টোর পেজের মধ্যে তৈরি করে এখান থেকে আপনার ড্রপ ডাউনে সেই সবগুলো পেজ শো করছে। সো আপনার যে পেজটি আপনি সব পেজ হিসেবে রাখতে চান সেই পেজটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এবং আরেকটা কথা বলে রাখি, আপনার যে সব পেজটি আছে সেই সব পেজের মধ্যে যদি আমরা যাই, পেজের মধ্যে থেকে অল পেজের মধ্যে গিয়ে আমরা যদি সব পেজের মধ্যে যাই, এডিটের মধ্যে গিয়ে, তাহলে আমরা দেখব যে সব পেজে আমার জাস্ট এখানে সবকিছু যা আছে সবকিছুই খালি আছে এবং এখানে কিছু নেই। তো এটি হচ্ছে বাই ডিফল্ট সব পেজ। এরপর হচ্ছে সব পেজ ডিসপ্লে, যেখানে আমার ডিসপ্লেটা কিভাবে শো করবে সেটা হচ্ছে শো প্রোডাক্ট দিয়ে শো করবে, শো ক্যাটাগরি অনুযায়ী শো করবে। আরেকটা হচ্ছে শো ক্যাটাগরি এবং প্রোডাক্ট দুই ভাবেই শো করবে। তারপর হচ্ছে ডিফল্ট ডিসপ্লের মধ্যে আমরা যখন যাব, সেটি হচ্ছে যে এখানে আমার প্রোডাক্টগুলো প্রথমেই সব প্রোডাক্টে শো করতেছে, পরে সাব ক্যাটাগরি হিসেবে শো করবে না সাব ক্যাটাগরি এবং প্রোডাক্ট হিসেবে শো করবে, এই জিনিসগুলো এখানে দেখাবে। আপনারা একবার এক একটা সিলেক্ট করে তারপর আপনাদের সব পেজে ঢুকে আপনারা দেখতে পারেন যে এইগুলো এক একটা কোনটা কেমন ভাবে কিভাবে শো করে, তাহলে আপনারা এই সম্বন্ধে আরো বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন। এবার আসেন হচ্ছে অ্যাড টু কার্ট বিহেভিয়ারের মধ্যে আমার যেটা হচ্ছে রিডাইরেক্ট টু কার্ট পেজ আফটার সাকসেসফুল এডিশন, যেটা হচ্ছে যে আমি যদি এখন এইটা অ্যাড টু কার্টের মধ্যে দেই, অ্যাড টু কার্টের মধ্যে দেওয়ার পর এখন কিন্তু সেটি এই পেজেই রয়ে যাচ্ছে এবং এখানে একটি মেসেজ শো করতেছে যে সাকসেসফুলি এই প্রোডাক্টটি আমার কার্টের মধ্যে অ্যাড করা হয়েছে। কিন্তু আমরা যদি চাই ইউজারকে যে কার্টের মধ্যে অ্যাড করার পর, মানে অ্যাড টু কার্ট দেওয়ার পর সাথে সাথে সে এই চেক আউট পেজে চলে যাবে, তখন এই পার্টটি, এই চেকবক্সটি আমরা সিলেক্ট করে দিতে চাই। তারপর হচ্ছে এনেবল অ্যাজাক্স অ্যাড টু কার্ট বাটন টু অ্যাচিভ, অ্যাজাক্সের মাধ্যমে যদি আমরা অ্যাড টু কার্ট বাটনটি অ্যাড করতে চাই তাহলে সেটাই এখানে আমরা এনেবল করে দিতে পারি। তারপর যেটি হচ্ছে এখানে দেখেন আমরা প্রোডাক্ট ইমেজ, আমাদের এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলোর প্রত্যেকটা স্কোয়ার আকৃতির, এবং এখানে যখন আমি ক্লিক করতেছি প্রোডাক্টগুলোর মধ্যে গেলাম এবং প্রোডাক্টগুলোর মধ্যে যখন ক্লিক করতেছি তখন আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টগুলো স্কোয়ার আকারে এখানে সেট হয়েছে। এতে আমার ওয়েবসাইটের ডিজাইনটা বা লেআউটটা অনেক সুন্দর থাকতেছে, প্রোডাক্টগুলো সুন্দরভাবে শো করাতে পারছি। সেই কারণে আমরা আমাদের যে একটা প্রোডাক্টের বিভিন্ন সাইজ রয়েছে সেই সাইজগুলো এখানে ডেডিকেটেড ভাবে সিলেক্ট করে দিতে পারি যে কত সাইজের প্রোডাক্ট হবে। এবং এই হার্ড টু ক্রপের মাধ্যমে যেটা হচ্ছে যে আমার প্রোডাক্টের সাইজ যদি এখন 600x600 হতো, তাহলে সে এটাকে ক্রপ করে অটোমেটিক 300x300 বানায় নিবে।
তো এইভাবে আমরা প্রোডাক্টগুলোকে একটা নির্দিষ্ট সাইজে রাখতে পারি, কারণ এক একটা প্রোডাক্ট যদি এক একটা সাইজের হয় তাহলে অবশ্যই আপনার প্রোডাক্ট ওয়েব পেজের আপনার জিনিসটা এই লেআউটটা সুন্দরভাবে থাকবে না। এই ইমেজটা যদি ছোট হয় আর এই ইমেজটা যদি বড় হয় তাহলে এই লেআউটটাও স্বাভাবিকভাবে ভেঙে যাবে। তো সেটু করার জন্য আমরা এইখান থেকে এইগুলো জিনিসগুলো সিলেক্ট করে নিতে পারি। এবং এটার জন্য একটি খুব পপুলার একটি প্লাগইন রয়েছে, সেটি হচ্ছে রিজেনারেট ইওর থাম্বনেইল। এই প্লাগইনটির মাধ্যমে আমরা একটি ইমেজকে রিজেনারেট করতে পারি সার্ভারে আপ করার পর। আপনি যদি চান যে না আমি প্রথম থেকেই 300x300 করে ইমেজ তারপরে আপ করব, তাহলে আপনি করতে পারেন। আপনি যদি চান যে না আমি সার্ভারে আপ করার পর 600x800 ইমেজ আছে, এটাকে আমি রিসাইজ করে তারপরে আপ করব, তাহলে আপনি এই প্লাগইনের মাধ্যমে আপ করেই তারপরে রিসাইজ করব, তাহলে আপনি এই প্লাগইন দিয়ে করতে পারেন। এরপর হচ্ছে আমার ইনভেন্টরি। ইনভেন্টরির মধ্যে যখন আমি যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার স্টোরের মধ্যে স্টক, এটা হচ্ছে অনেকটা আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করতেছে যে এটি আপনি এনেবল করে রাখবেন না ডিসেবল করে রাখবেন। আপনার প্রোডাক্ট যদি এরকম হয় যে আমার প্রোডাক্ট হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট না, আমার হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, আমি টিভি ফ্রিজ বিক্রি করি, সো আমার মার্কেটে এখন বা আমার স্টোরে এখন 2টা ফ্রিজ আছে, তো সেইটা অনুযায়ী তাদেরকে শো করানো যে হ্যাঁ আমার স্টকে টিভি আছে, তুমি চাইলে কিনতে পারো। তারপর এটা হচ্ছে 60 মিনিট। এটার মানে হচ্ছে যে একটা ইউজার আপনার অ্যাড টু কার্ডের মধ্যে নিল, নেওয়ার পর 60 মিনিটের মধ্যে সে প্রোডাক্টটা কিনলো না, মানে 1 ঘন্টার মধ্যে প্রোডাক্টটা কিনলো না, তাহলে সেই প্রোডাক্টটা আবার অ্যাড টু প্লেস পেন্ডিং অর্ডার উইল বি ক্যান্সেলড, এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। এতে যেটা হচ্ছে যে একটা ধরেন আপনার 3টা টিভি আছে, 3টা টিভির মধ্যে আপনার একটা ইউজার টিভি অর্ডার করলো, কিন্তু অর্ডার করার পর সে পেমেন্ট করলো না 7 ঘন্টার পর, 60 মিনিটের পর। তাতে যেটা হচ্ছে আপনার যখন আমি আপনার ওয়েবসাইটে গিয়ে একটা প্রোডাক্ট কিনলাম, প্রোডাক্ট কেনার পর আমি 60 মিনিটের মধ্যে যদি আপনার টাকা পেড না করি, তাতে যেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে আপনার স্টোরে যে 3টা টিভি ছিল, 3টা টিভির মধ্যে একটা প্রোডাক্ট কিন্তু আমি অলরেডি বুক করে রাখলাম, তার মানে হচ্ছে 2টা। এখন যদি আরো 3জন ইউজার আপনার এখানে টিভি কিনতে আসে, তখন তৃতীয় ইউজারটা কিন্তু অ্যাকচুয়ালি আমি যেহেতু অলরেডি অর্ডার দিয়ে রাখছি, সেহেতু আমি কিন্তু তৃতীয় ইউজারটা আপনার টিভিটা কিনতে পারবে না। কিন্তু দেখা গেল আমি আসলে ফেক ইউজার, আমি জাস্ট টেস্টিং পারপাসে আপনার এখানে অর্ডার করছি, কিন্তু 3 নম্বর যে ইউজারটা ছিল সে রিয়েল ইউজার, সে কিন্তু অ্যাকচুয়ালি আপনার টিভিটা কিনতে পারলো না। তো সেই হিসেবে আপনার এখানে মিনিটটা সেট করা আমার মনে হয় যে ভালোই হবে। তারপর যেটা হচ্ছে নোটিফিকেশন, যে কেউ যদি আপনার আপনার এখানে লো স্টক ইনফরমেশন, যে আপনার 4টা টিভি আছে, সো এখন আপনার টিভি স্টক কমে গেছে, তো কমে যাওয়ার সময় একটা নোটিফিকেশন আপনার অ্যাডমিনের কাছে যাবে, নট ইউজার, অ্যাডমিনের কাছে যাবে যে ভাই তোমার স্টোরের মধ্যে 3টা টিভি ছিল, এখন একটা টিভি আছে, তো তুমি স্টক বাড়াও যাতে ইউজাররা এসে টিভি কিনতে পারে। তো সেই পারপাসে ইউজারের কাছে একটা মেল পাঠানো, বা যে আউট অফ স্টক বা অলরেডি লো স্টক। তারপর হচ্ছে এনেবল আউট অফ স্টক, যেটা হচ্ছে যে এইটা যে আমার 3টা টিভি ছিল, 3জন ইউজার এসে টিভি কিনে নিয়ে গেছে, এখন তোমার আর টিভি নাই, সো তখন অ্যাডমিনকে, ওয়েবসাইটের মালিকরে একটা মেল পাঠানো যে তোমার অলরেডি এই প্রোডাক্টটা আউট অফ স্টক, তোমার স্টোরে আর নাই, সো তুমি এখন নতুন টিভি তোমার স্টোরে আনো, এই ধরনের একটা মেল পাঠানোর জন্য। এবং সেই মেলটা কই যাবে, সেই মেলটা এই ইমেল অ্যাড্রেসে যাবে। আপনি চাইলে আপনার মতো ইমেল অ্যাড্রেস সেট করে নিতে পারবেন। তো বাই ডিফল্ট এই ইমেল অ্যাড্রেসটা পেয়েছে সেটিং এর মধ্যে, জেনারেলের মধ্যে যখন যাই, আমরা যখন ওয়েবসাইটটা সেট আপ করেছিলাম, সেট আপ করার সময় যেই ইমেল অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি আমরা সিলেক্ট করেছিলাম, সেই ইমেল অ্যাড্রেসটা যেই ওয়েবসাইটটা সেট আপ করা ছিল, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বাই ডিফল্ট পাচ্ছে। তো আপনি আপনার যে ইমেল অ্যাড্রেস আপনার ইচ্ছা মতো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এরপর যেটা হচ্ছে লো স্টক, যেটা যে আপনার এই যে এখানে দেখাইলাম যে আমার স্টকটা যদি লো হয় তাহলে একটা নোটিশ যাবে, তো সেটা লোটা কত হলে লো আমি দেখাবো। তো আমি যদি 2টা টিভি থাকে তখনই আমার কাছে একটা মেল যাবে যে ভাই এখন 2টা টিভি আছে, তোমার লো স্টক, সো তুমি আরো টিভি কিনো। আর আউট অফ স্টক যখন 0 হয়ে যাবে। তো এটা আসলে এই নাম্বারটা অবশ্যই গ্রেটার দেন এই নাম্বারটা
অবশ্যই এই নাম্বারটা বড় হবে এবং এই নাম্বারটা ছোট হবে। যেটা হচ্ছে যে আপনার আউট অফ স্টক, এখানে আরো একটা টিক্স খাটানো যায় যে আপনার যদি এরকম হয় যে আমার টিভি আছে 5টা, কিন্তু আউট অফ স্টক তখনই দেখাবে যখন আমার টিভি 2টা চলে আসবে, 2টাতেই চলে আসবে। এটার পেছনে কারণ হচ্ছে যে ব্যাকআপ হিসেবে রাখা। তো এটা সম্পূর্ণটাই আপনার ব্যবসায়িক ধরন হিসেবে ডিপেন্ড করতেছে। তারপর যেটা হচ্ছে আউট অফ স্টক ভিজিবিলিটি, যে আউট অফ স্টক, যে এই স্টকটা বাজারে নাই বা আমার স্টোরে নাই, এটা ইউজারকে শো করানো, যে স্টকটা দেখাবে যে আউট অফ স্টক। তো এইটা দেখাবে না হাইড করে রাখবেন? মানে এই প্রোডাক্টটা আপনি সেল করেন, আপনি এই টিভি আপনি সেল করেন, বাট এই টিভিটা এখন আপনার স্টোরে নাই, এই মুহূর্তে নাই, হয়তো বা কালকে পরশু আপনি আবার বাজার থেকে নতুন টিভি আপনার গোডাউনে নিয়ে আসবেন। তো এটা আপনি আউট অফ স্টক হিসেবে আপনার প্রোডাক্টটা ওয়েবসাইটে শো করাইতে চাচ্ছেন না শো করাইতে চাচ্ছেন না, এটাও আপনার ব্যবসায়িক ধরনের উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে চাচ্ছেন। তারপর যেটা হচ্ছে স্টক ডিসপ্লে ফরম্যাট, যে আপনার এখন বর্তমানে কয়টা স্টক বাজারে আছে। তো যেমন আপনার এখন 12টা ইন স্টকে আছে, অনলি 12টা যখন আপনার লো হয়ে যাবে এবং সব সময় শো করবে যে এতটা স্টকে আছে, এইভাবে শো করবে। আর এই তৃতীয়টা যেটা হচ্ছে যে যখন আপনার লো স্টকে চলে আসবে তখন দেখাবে যে অনলি 2টা বাকি রয়েছে, যে এখানে আপনার 2টা সেই হিসেবে 2টা, এখানে যদি আপনার 5টা দেন তাহলে এখানে দেখাবে যে অনলি 5টা। মানে লো স্টকটা যেই নাম্বারটা সিলেক্ট করে দিবেন সেই নাম্বারটা দেখাবে যখন অনলি স্টক লো, তখন এই মেসেজটা শো করবে। আর যখন এটার এই নাম্বারের বেশি, মানে 2টা আছে, এখন যদি আমার 3টা থাকে তখন অ্যাকচুয়ালি ইন স্টক দেখাবে, তখন আর ওই লো স্টক বা ওই 2টা লেফট এটা দেখাবে না। আর এটা হচ্ছে কখনোই দেখাবে না। তো এটাও অ্যাকচুয়ালি আপনার ব্যবসায়িক ধরনের উপর ডিপেন্ড করে। অনেক সময় এইটা সিলেক্ট করা ভালো যে আমার বাজারে আমার অনলি 12টা আছে, তুমি কি আসো কিনবা। অনেকে এটাও সিলেক্ট করতে পারেন যে হ্যাঁ আমার মাত্র 2টা বাকি আছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো কিনো। আবার অনেকে এটাও ঠিক যে এটা শো করে যে না আমার কয়টা স্টক আছে, যে আমার অফুরন্ত স্টক আছে, শুধু শুধু দেখানোর দরকার নাই যে কয়টা স্টক আছে। তো সেটা সম্পূর্ণই আপনার ব্যবসায়িক ধরন হিসেবে হিসেব থেকে আপনি সিলেক্ট করবেন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। যদি আপনার প্রোডাক্টটা যদি ডাউনলোডেবল হয়, যে ধরেন আপনি সফটওয়্যার বিক্রি করতেছেন, তো সফটওয়্যার যদি বিক্রি করেন, একটা স্ক্রিপ্ট বিক্রি করতেছেন, তো সেই স্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি ফোর্স ডাউনলোড, যেটা হচ্ছে যে আপনার ডাউনলোডটা ফোর্স পেমেন্ট করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। এরপর এখানে হচ্ছে আপনার অ্যাক্সেস ওয়াইজ, এরপরে এখানে হচ্ছে আপনার রিডাইরেক্ট করে এক জায়গায় নিয়ে যাবেন। এইভাবে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে সেভাবে ডাউনলোডের 3টা অপশন এখানে রয়েছে। তারপর যেটা হচ্ছে যে অ্যাক্সেস রেস্ট্রিকশন, সেটা হচ্ছে ডাউনলোড রিকোয়ার্ড অনলি লগ ইন। আমি সবসময় আপনাদেরকে বলবো যে এইটাকে চেক করে রাখতে, কারণ আপনি অলরেডি, আমি আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনলাম, প্রোডাক্ট কেনার পর আমি লগ ইন করছি, করে প্রোডাক্ট কিনলাম বা রেজিস্টার করে প্রোডাক্ট কিনলাম। পরের বার যদি আমি এটা মানে রেজিস্টার ছাড়াই ডাউনলোড করতে চাই, তখন দেখা গেল আমি কিনলাম, আমি তো রেজিস্টার করলাম কিন্তু আপনি কিনেন নাই, সো আমি আমার ডাউনলোড লিঙ্কটা আপনাকে দিয়ে দিলাম, আপনি ওইখান থেকে বসে ডাউনলোড করে ফেললেন, তাহলে আপনি না কিনেই ডাউনলোড করতে পারতেছেন। তো সেই জন্য আমার মনে হয় যে লগ ইনটা সবসময় রিকোয়ার্ড দিয়ে, যে যেই বেটা কিনছে সেই ডাউনলোড করতে পারবে, অন্য কেউ ডাউনলোড করতে পারবে না। আর এটা হচ্ছে গ্র্যান্ড অ্যাক্সেস ডাউনলোডেবল প্রোডাক্ট আফটার পেমেন্ট, যে আপনার পেমেন্ট করার পর যে আপনাকে অ্যাক্সেস দেওয়া, ম্যানুয়ালি অ্যাক্সেস দেওয়া, যে ভাই তুমি পেমেন্ট করছো, হ্যাঁ আমি পেমেন্ট করছি, আমি দেখলাম, আমি একজন ওয়েব ওনার হিসেবে, ওয়েবসাইটের মালিক হিসেবে, ই কমার্স ওয়েবসাইটের মালিক হিসেবে আমি দেখলাম যে হ্যাঁ অমুক লোকে পেমেন্ট করছে, তাকে ডাউনলোড করতে দাও, তখন তাকে আমি অ্যাক্সেস দিলাম, তখন সে ডাউনলোড করলো। এটা এইটার মাধ্যমে এটা বোঝাচ্ছে, কিন্তু এটা আসলে আমার মনে হয় যে সবসময় ঠিক হবে না। কারণ হচ্ছে আমি আপনার কাছ থেকে একটা স্ক্রিপ্ট কিনলাম ডাউনলোড করার জন্য, আমার ইমিডিয়েট দরকার হইতেই পারে, আপনি কখন দেখবেন আমি পেমেন্ট করছি, কখন আমি ডাউনলোড করবো, এত সময় বসে থাকার জন্য কোনো ইউজার আপনার কাছে আসবে না। তো সেই হিসেবে এটা আনচেক করে দেওয়াটাই ভালো। এরপর আমি সেভ চেঞ্জ দিয়ে এখানে এই জিনিসগুলো শেষ করলাম। তো আমরা আজকে 2টা ট্যাব দেখলাম, জেনারেল এবং প্রোডাক্ট। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা পরবর্তী ট্যাবগুলোকে আমরা দেখব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।